সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকের বিষয় ব্যক্তি নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতা। দর্শক, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। সে স্বাধীনতা, একটি কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা আসলে বাংলাদেশ কোথায় এগিয়ে যাচ্ছে এবং আমাদের বর্তমান ব্যক্তি নিরাপত্তা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে আমরা কতটুকু ভালো আছি, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের আজকের আগত অতিথি অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দীন। তিনি একজন লেখক, গবেষক ও কলামিস্ট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, যেটি বলছিলাম ব্যক্তি নিরাপত্তা সামাজিক দায়বদ্ধতা আমাদের আজকের বিষয়। প্রথমেই জানতে চাচ্ছি আমাদের বর্তমান বাংলাদেশের কি অবস্থা। ধন্যবাদ কর্তৃপক্ষকে। বাস্তবতার প্রেক্ষাপটে জীবনটা অনেক কঠিন। যখন নিরাপত্তাহীনতায় পুরা রাষ্ট্রের একটা ট্রমাটিক ইনজুরি হয়ে গেছে, কখনো রাসেল ভাইবার ভীতি, কখনো ধর্ষণ ভীতি, কখনো 8 বছরের একটা তরুণীর ধর্ষণের ভীতি, কখনো সন্তান সম্ভবা মা গ্যাংরেপ আক্রান্ত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ব্যক্তি নিরাপত্তা। সত্যি আমরা কেউ নিরাপত্তা ভোগ করছি না, নিরাপত্তাহীনতার জন্য আতঙ্কগ্রস্ত। একদম। আমরা যদি সাংবিধানিক প্রশ্নের কথা বলি, নিরাপত্তা বা সামাজিক দায়বদ্ধতা কি? আমাদের যখন বিশ্বযুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, তারপরে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য যে 1945 সঙ্গে জাতিসংঘ যে ইউনাইটেড নেশন চার্টার তৈরি করেছে, সেটা স্পষ্টভাবে আমাদের বলা হয়েছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা এবং মানবাধিকার সুরক্ষা। তাই আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বলতে নির্দিষ্ট কোনো একটি জায়গার কথা বলা হয়নি, সমগ্র দেশের, সমগ্র বিশ্বের সবার শান্তি এবং নিরাপত্তার জন্য। এখন যদি আমরা আমার দেশের গণ্ডিতে আসি, আমাদের দেশে একটা আইন আছে, দ্যাট ইজ কনস্টিটিউশন, সংবিধান। সংবিধানের আর্টিকেলে স্পষ্টভাবে আমাদের ওই একই কথাই বলা হয়েছে যে 1972 সালের সংবিধানে আর্টিকেল 31 থেকে 36 পর্যন্ত যে আমাদের মৌলিক অধিকার, আইনের শাসন এবং জাতীয় নিরাপত্তা। তো মৌলিক অধিকার, আইনের শাসন এবং জাতীয় নিরাপত্তা, এবং শুধুমাত্র নিরাপত্তার জন্য 1974-এ আর একটা আর্টিকেল এস্টাবলিশ করা হয়েছে, সিকিউরিটি রুল। রাইট। এত রুল থাকার পরও অন গ্রাউন্ডে আমাদের অ্যাপ্লিকেশনটা খুব কম। এটার জন্য সবচেয়ে বেশি দায়ী আস্থার সংকট। আচ্ছা। এই আস্থা যদি না থাকে, যেমনটি দিয়ে আমি শুরু করেছিলাম, যে রাসেল ভাইপার ভীতি, ধর্ষণ ভীতি, এটাকে প্রতিহত করার জন্য উন্মুক্ত রাজপথে যখন একটা লাশ পড়ে থাকে, ইদানিং মানুষ প্রতিহত করার পরিবর্তে ওটা ভিডিও করে নিজের মন্তব্য ফেসবুকে বা জাতি বা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য ব্যস্ত। তাহলে স্যার, এই ব্যাপারটা কি বলা যেতে পারে আসলে অনেক ধরনের অনৈতিক ঘটনা ঘটছে, কিন্তু আস্থার একটি সংকট এবং মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে মানুষ আসলে কি একটি ট্রেন্ডে ভুগছে, এমনও কি বলা যেতে পারে? রিসেন্টলি আমাদের 6 মাস আগে সরকারের পরিবর্তন হয়েছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্বের সমগ্র দেশেই এই পরিবর্তনশীল। আচ্ছা। প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ খাওয়ার জন্যই এই পরিবর্তনগুলো হয়। যেমন আমাদের ইয়াং জেনারেশন বেরিয়ে এসেছিল, ইয়াং জেনারেশন বেরিয়ে এসছে, এবার তাদেরও একটা লিমিটেশন আসে। তারা তো ছাত্রদের জন্য বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ছাত্রদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট আবাসস্থল হচ্ছে তাদের শিক্ষাঙ্গন। আচ্ছা। তাই শিক্ষাঙ্গনমুখী ছাত্রদের না হয়ে যদি আমাদের রাজনীতি করবে, রাজনীতি প্রত্যেকের ব্যক্তিগত অধিকার, সেখানে কাউকে অধিকার খর্ব করার কথা বলা হচ্ছে না। কিন্তু নিজেকে ইকুইপ করতে গেলে আগে জানতে হবে। যেমন অনেক রাজনৈতিক দলগুলো আছে, বিশ্বের উন্নত দেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি চর্চা করে। রাজনীতির চর্চা করতে গেলে শিখতে হয়। একটা বই দেয়, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে কি পড়লেন, কি দেখলেন, কি শিখলেন। যেমন করে আমাদের
ট্রিটমেন্ট সিস্টেমগুলোতে একটা একটা করে আমরা শিখি। তো এই এক্সপার্টের কাছে জানতে হবে এবং শিখতে হবে। আচ্ছা, তা এক্সপার্টের কাছে যদি না জেনে না শুনে যদি ফটফট করে আমরা এক একটা মন্তব্য করি, তাহলে আমাদের আস্থার সংকটে আমরা ভুগছি। কিন্তু আবার এটাও দেখা যায় অনেক প্রবীণ রাজনীতিবিদদের চেয়ে আসলে যারা তরুণ, তাদের কথার জ্যেষ্ঠতা বা তাদের কথার গুরুত্ব অনেকের ক্ষেত্রে আর কি দেখা যায় যে স্পষ্ট এবং ভালো, এটাও দেখা যায়। আসলে ভালো মন্দ মিলিয়ে আছে আপনার কথায়, যেটা বুঝতে পারলাম, কিন্তু আর একটু জানা বা বোঝার ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের আসলে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিক থেকে আসলে অনেক ধরনের আমরা একটি খুব সম্ভাবনার সময় দিয়ে যাচ্ছে এবং খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি এমন একটি বিষয় আছে যেটি আমি বলতে চাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়া। আপনি বলছিলেন যে রাসেল ভাইপার ভীতি, তারপর আগুন ভীতি, ধর্ষণ ভীতি। আমাদের মনে হয় যে আসলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আমরা কে চায় না যে আসলে যৌক্তিক সমাধান? ধর্ষণের জন্য কি একজন সুযোগ্য মানুষ, যে সুস্থ মানুষ, সবাই আমরা চাই আসলে বিচার হোক। কিন্তু আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি বা আমরা যেভাবে বাক্য ব্যবহার করছি, সেখানে আমাদের মনে হয় একটু সচেতন হওয়া প্রয়োজন। আমি আপনার কথা ধরেই আর কি আগালাম, এবং আপনি মনে হয় আমার সাথে একমত হবেন। সম্পূর্ণ সঠিক। বর্তমান ন্যানো টেকনোলজির যুগ, জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাছে এসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এত কারিশমেটিক ওয়েতে অডিও ভিডিও তৈরি করে যেটা সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করছি, যার 98% সামটাইমস প্রোপাগান্ডা, রিউমার স্ক্যানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যেগুলো প্রোপাগান্ডা। একদম। তো এটা এবং হওয়ার পর অনেকে বিশ্বাস করছে না, হওয়ার পরও বিশ্বাস করছে না। এটা আমাদের ব্যক্তির জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য একটা অ্যালার্মিং। একদম। দেখুন, আমাদের যে অনলাইনে সিস্টেমটা চলে এসছে, যেটা আমাদের ইউটিউবের মাধ্যমে, যেটা মোবাইলের মাধ্যমে এসছে, লোকাল যে আমাদের সোসাইটি, সেখান থেকে অনেক উপরে আমাদের নিয়ে চলে যাচ্ছে, যেটা আমাদের ঘর ভাঙছে, আমাদের ডিভোর্স ডে বাই ডে বেড়ে যাচ্ছে, শিক্ষিত লোকজনের ভিতর থেকে অশিক্ষিত আচরণ আসছে, একদম 80 বছরের বৃদ্ধার নিকট থেকে মানে পারভাটি একদম বিকৃত রুচির মতো আচরণ করছেন। এটা থেকে আমাদের সর্বপ্রথম নিজেদের সচেতন হতে হবে, কারণ সামাজিক দায়বদ্ধতা। আজকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম যেটা বললাম জননিরাপত্তা। এই নিরাপত্তা প্রথমে বলেছি ইউএন নিরাপত্তা, জাতিসংঘ। নাম্বার 2 হচ্ছে কনস্টিটিউশন রুল। নাম্বার 3 হচ্ছে বাংলাদেশের যে জননিরাপত্তা আইন প্রস্তুত হয়েছে। সব জায়গায় সবাই কিন্তু বলে যে ভালোকে ভালো, খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, কিন্তু অন গ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটা খুব কম। একদম। এক্সপার্টের মাধ্যমে একটা অসুস্থ পেশেন্টকে ট্রিটমেন্টের জন্য আপনাকে যদি বলা হয় ইউ আর নট এ ডক্টর, ইউ ক্যানট গিভ এনি ডিসিশন, বাট আপনার কথাটা যদি সেখানে বেশি মূল্যবান হয়ে যায়, দেন এক্সপার্ট হু ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট দিস ট্রিটমেন্ট, তার মন্তব্যটাকে আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। যেমনটি বলছিলেন যে আমাদের অনেক বৃদ্ধ রাজনীতিবিদ থেকে ইয়াং ছেলেপেলে অনেক ভালো কথা বলছে, দ্যাট ইজ নলেজ। তারা চর্চা করেছে, তারা শিখছে, তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, তারা নিজেকে আলোকিত করছে বই পড়ার মাধ্যমে। আর আমাদের ইয়াং এবং চাইল্ড, যুব সমাজ, ছাত্র সমাজকে এই ইন্টারনেটের মাধ্যমে বোদ্ধা বানিয়ে বই পুস্তক থেকে দূরে সরিয়ে নিয়ে বিকৃত সমাজ ব্যবস্থা এবং রুচির নোংরা পরিচয় অবক্ষয় হচ্ছে। এইদিকে আমাদের সতর্ক হতে হবে। আমরা অবশ্যই সতর্ক হব, এবং আমরা ফিরে আসছি আপনার কাছে একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। আমাদের আজকের বিষয় ছিল ব্যক্তি নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা। ফিরে যাচ্ছে আমাদের অতিথির কাছে।
স্যার আমরা কথা বলছিলাম আসলে ব্যক্তি নিরাপত্তা সামাজিক দায়বদ্ধতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সামাজিক অনেক অবক্ষয় হচ্ছে, আপনার কথার দ্বারা আমরা বুঝতে পারলাম এবং সার্বিক পরিস্থিতি তাই বলছে। আসলে এ থেকে উত্তরণের উপায় কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি প্রথমটি যেমন করে বলেছিলাম যে জাতিসংঘ চার্টার, তা সেখানে কিছু নির্দিষ্ট আইন আছে। আচ্ছা। আমাদের সংবিধান, সেখানে কিছু নির্দিষ্ট আইন আছে। আমাদের যে জনপর্তা সিকিউরিটি অ্যাক্ট, সেখানে কিছু নির্দিষ্ট আইন আছে। তো শুধু আইন থাকলে তো হবে না, যথাযথ প্রয়োগ। এট এ গ্লান্স যেটা হচ্ছে জাতিসংঘ সংবিধান, যে ইউনাইটেড নেশন চার্টার 1945 সালে শান্তি ও নিরাপত্তা ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সরি। 2 নম্বর হচ্ছে মানবাধিকার সুরক্ষা। এই সুরক্ষাটা সবার জন্য সমান। এটার উপর ভিত্তি করে 1948 সালে যে আমাদের যে হিউম্যান রাইটস অ্যাক্ট 30 সরি, এই আর্টিকেলের 7-এ স্পষ্ট বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান, কে রাজা কে বাদশাহ এটা বলা যাবে না। একদম। এই আর্টিকেলের আবার 11-এ স্পষ্ট বলা হয়েছে যে কোনো আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে দায়ী করা যাবে না। সো বিচার বা আইনের শাসনটা কার্যকর করতে হবে। রিসেন্টলি আমাদের দেশে কি হচ্ছে, মব জাস্টিস। জাস্টিসের দায়িত্ব তো মবের না, একদমই না। মব কোথাও কোনো ভুল হলে সেটা ফাইন্ড আউট করতে পারে, ফাইন্ড আউট করে যারা প্রকৃত আইন প্রণয়নকারী সংস্থা তাদের কাছে এটা উপস্থাপন করতে হবে। আর যাকে যার দায়িত্ব তাকে তার দায়িত্ব করতে হবে। আমাদের যে স্টুডেন্ট, এই স্টুডেন্টকে রাজপথে না দিয়ে রাজপথে পুলিশ ছিল, পুলিশের দায়িত্ব করতে হবে। একদম। সেনাবাহিনী যেখানে তাদের দায়িত্ব পালন কথা, সেখানে সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে হবে। আমাদের এতগুলো কমিশন গঠন করা হয়েছে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা কটেন, আই থিঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা কমিশন করা দরকার ছিল। আমাদের কিন্তু শিক্ষা কমিশন হয়নি। দেন আমাদের ট্রান্সপোর্টেশন, যে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পরিবহন কমিশনটা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো চলাফেরা করে তাদের কোনো রুলস রেগুলেশন মানছেন না এখন পর্যন্ত। এই পোর্শনটা কেন আমি বলছি, এই পরিবহনের ভিতরে ধর্ষণের ঘটনা আমি শুনতে পাচ্ছি, কারণ আমাদের পরিবহনের কোনো রুলস রেগুলেশন কন্ট্রোলে নাই। আমাদের শিক্ষা কমিশনের কথা কেন বলছি, শিক্ষক ছাত্রের মাঝখানে বা শিক্ষক শিক্ষার্থীর মাঝখানে ধর্ষণের কথা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যদি এইখানে কমিশনগুলো থাকতো এস্টাবলিশ করা, এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে নিয়ে আসা যেত, তো গ্রাজুয়ালি আমরা প্রত্যেককে নিজ জায়গা থেকে পরিবর্তিত হতে হবে। যেমন আর্টিকেলের অ্যাজ আই হ্যাভ সেইড যে 34 এই ধারাতে যে অপরাধীকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা কিন্তু স্টুডেন্টের দায়িত্ব না, আমার বা আপনার দায়িত্ব না। অপরাধীকে গ্রেপ্তার করে তাকে কোর্টের কাঠগড়ায় নিয়ে আসার দায়িত্ব কার? আইন প্রণয়নকারী সংস্থা। দেন আর্টিকেল 35-এর সিরিয়াল 5, কোনো ব্যক্তি যদি অপরাধ কাজে জড়িত হন তাকে আইনানুগভাবে ব্যবস্থা নিয়ে নির্দিষ্ট সময় পর কোর্টে হাজির করতে হবে। আবার স্পষ্ট আর্টিকেল 36-এ বলা হয়েছে এখানে মৌলিক স্বাধীনতার জন্য নিরাপত্তার বিষয়টি প্রতিফলিত হয়, যার মনে হলো ব্যক্তির স্বাধীনতা এবং জীবনকে সুরক্ষিত রাখতে হবে। সো আমার ব্যক্তির স্বাধীনতা আমার কাছে অবশ্যই থাকতে হবে, যেটা ইউএন আর্টিকেলে স্পষ্ট বলা হয়েছে যে মানবাধিকার কেউ কেড়ে নিতে পারে না। ইউএন আর্টিকেল 48-এ যেটা সিরিয়াল 30-তে বলা হয়েছে, তো মানবাধিকার কেউ কেড়ে নিতে পারে না। মানবাধিকারটা কি? আমার নিজস্ব অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার থাকতে হবে এবং এই 5টি মৌলিক অধিকারের সাথে আইনের একটা সাপোর্ট থাকতে হবে, যথার্থ প্রয়োগ। যতক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট সময়ে আইনের কাঠগড়ায় অপরাধীকে দাঁড়া করাতে পারবো, তাদের অপরাধ করলে যা শাস্তি নিশ্চিত করতে পারবো, তখনই আমাদের এই অস্থিতিশীলতা কমে এসে সুন্দর শাস্তি দেশে আমরা আইনের সুন্দর এবং সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা আর কি আপনি এটি বলতে চাচ্ছেন। আমি যদি দেখি আসলে সামাজিক দায়বদ্ধতা হিসেবে আসলে পরিবারের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। পারিবারিক শিক্ষাটার দিকে আপনি আসলে কি বলবেন, আসলে কেমন হওয়া উচিত থেকে পরিবার থেকে? আমি এখন একজন শিক্ষক, একটা কলেজের অধ্যক্ষ। তো একটা মানুষের শিক্ষার প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার। ফার্স্ট টিচার হচ্ছে হি অর হার মাদার।
তা মা বাবা আমাকে যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষা থেকে আমরা আসলে অনেক দূরে চলে যাচ্ছি। একদম। কেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আজকে আমার উপার্জিত অর্থ সবকিছু রেখে যাব। যার জন্য অর্থ উপার্জন করছেন, ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছেন, সে কখন কোথায় কি করছে তার জন্য কিন্তু সময় ব্যয় করতে হবে। একদম। আমরা 24 ঘন্টা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এই ব্যস্ততাকে পরিহার করে 24 ঘন্টার ভিতর অ্যাটলিস্ট একবার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড ওয়াইফ ডাইনিং করতে হবে। এখানে ডিসকাশন করতে হবে হোয়াট ইজ বেস্ট, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ বেটার। এই আমাদের যে রিসেন্টলি যে দুর্ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ, দেন কিডন্যাপিং, দেন পিটিয়ে মারা, এইগুলো নিয়ে বাচ্চাদের সাথে নতুন প্রজন্মের সাথে শিক্ষা গ্রহণ করতে হবে, শিখাতে হবে যে এইটা ভালো, এটা খারাপ। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি সচেতন থাকি, আমি যদি আমার পরিবারকে ভালোবাসি, আমি যদি আমার সমাজকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে এই ধরনের প্রতিকূলতাকে অতিক্রম করে আদর্শ সন্তান হিসাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবো। তখন এটা থেকে আমরা অনেক অব্যাহতি পাবো। পরিবারে যে দায়বদ্ধতা, জবাবদিহিতা, সেটি যদি আরো সুন্দরভাবে তৈরি হয়, আমাদের একটি সুস্থ সুন্দর আসলে সমাজ ব্যবস্থা তৈরি হবে আমি মনে করছি। আসলে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, জননীর নিরাপত্তা একজন সাধারণ মানুষের রাষ্ট্রের কাছে আসলে নিরাপত্তা তো অবশ্যই তার একটি মৌলিক অধিকার। আসলে সেই জায়গা থেকে আপনি কি দেখছেন যে আসলে যতটুকু পাওয়া প্রয়োজন রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা ততটুকু মানুষ পাচ্ছে কিনা? যেমনটি আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মৌলিক অধিকার হচ্ছে 5টা। একটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। তো এটার জন্য রাষ্ট্র আমাদের কাছে দায়বদ্ধ। একটি রাষ্ট্রের সুসজ্জিত শৃঙ্খল বাহিনী থাকবে যারা আমাদের আইনে শাসন দিয়ে আমাদের এই নিরাপত্তাগুলো নিশ্চিত করবে, এবং সেটার জন্য এক্সপার্ট পারসন, যোগ্য পারসনকে ওখানে বসাতে হবে। অযোগ্য পারসনকে যদি আমরা ওইখানে পুট করে, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সাকসেস করতে পারবো না, উদ্দেশ্য বা গন্তব্য সেখানে পৌঁছতে পারবো না। তা আমরা চাই যে আমরা আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ ব্যবস্থা, প্রতিবেশী সবার প্রতি নিজের দায়বদ্ধতা রেখে, একটা বাচ্চা পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ওকে ভিডিও করা বাদ রেখে তাকে হেল্প করতে হবে। অবশ্যই। একটা সন্ত্রাসী একজনকে গুলি করছে, ওটা নিয়ে ফেসবুকে দেওয়ার আগ থেকে তাকে কেমন করে আইনের কাঠগড়ায় নিয়ে যাওয়া যায়, দাঁড়িয়ে না দেখে তাকে তার জন্য সেটা এগিয়ে আসতে হবে। আপনি আমি কেউ আজীবন পৃথিবীতে থাকবো না। ইন অ্যাবসেন্স অফ মি, আওয়ার ফিউচার জেনারেশন উইল গেট দিস বেনিফিট। আজকে যদি আরেকজনের বাচ্চাকে আমি নিজের বাচ্চা করে তাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য অনুপ্রাণিত করি, আরেকজনের সন্তান যদি বিপদে পড়ছে, তাকে যদি আমি নিজের সন্তান মনে করে তার বিপদ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করি, এই সমাজের বিবেককে জাগ্রত হতে হবে। তা নাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করতে পারবো না। একদমই। আসলে স্বাভাবিক সেই বিষয়গুলো, আপনি যে বিষয়গুলো বললেন তার উপর নজর রেখে আমরা যদি একটু এগিয়ে যাই, আসলে সুন্দর একটি সমাজ ব্যবস্থা এবং আমাদের যে নিরাপত্তার কথা আমরা বলছি, সেই নিরাপত্তার দিকে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রত্যেকে আমরা যার জায়গা থেকে অবদান রাখি। মিডিয়ার জায়গা থেকে অবদান রাখুক, সিকিউরিটি জায়গা থেকে অবদান রাখুক, পুলিশের জায়গা থেকে অবদান রাখুক, ছাত্র জায়গা থেকে অবদান রাখুক, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করুক। আমরা নতুন সমাজ গড়তে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।